আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় কি বলো তো? ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 2 সূচক ও ধারা সম্পর্কে। তো সূচক ও ধারা সম্পর্কে কি আইডিয়া আছে তোমাদের? না, নেই। নো সমস্যা। এখন ক্লিয়ার হয়ে যাবে। তো সূচক ও ধারার বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগে জানতে হবে সূচক কি, ধারা কি। তার আগে বলো তো তোমরা আংশিক ভগ্নাংশের পাঠগুলো কি করেছো? ওগুলো কি বুঝেছো? অবশ্যই। আশা করি বুঝছো। চলো সূচক এবং ধারা সম্পর্কে জানি। তোমরা সবাই সূচক সম্পর্কে আগে থেকে জানো। কারণ সূচক, পাওয়ার এবং ঘাত তিনটাই একই জিনিস। বুঝছো? যেমন এক্স স্কোয়ার বলি, এখানে স্কোয়ারটা হচ্ছে পাওয়ার, ঘাত বা সূচক। আবার এক্স কিউব বলি, যেখানে কিউবটা হচ্ছে সূচক, পাওয়ার বা ঘাত। এখন আসলে ধারা সম্পর্কে। তো আমরা ধারা কাকে বলি এইটা আগে জানি। ধারা, ধারা আগে আমাদেরকে ধারা সম্পর্কে জানতে হবে। ধারা কি? যখন কিছু সংখ্যাকে, যখন কিছু সংখ্যা, যখন কিছু সংখ্যা বা চলককে, চলককে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়মে সাজিয়ে, নির্দিষ্ট নিয়মে সাজিয়ে পরপর পরপর যোগ করা হয়, যোগ করা হয়, তখন তাকে আমরা ধারা বলি। তখন সেই বিন্যাসকে আমরা কি বলি বাবা? ধারা। সেই বিন্যাসকে ধারা বলি। তাহলে ধারা সম্পর্কে কি আইডিয়া আছে তোমাদের? কি ধারাটা কি দেখো তো? যখন কিছু সংখ্যা বা চলককে নির্দিষ্ট নিয়মে সাজিয়ে পরপর যোগ করা হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ধারা। তো যেমন একটা উদাহরণ দিই। যেমন সাপোজ, সাপোজ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ড্যাশ 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 ড্যাশ। এটা একটা ধারা। কারণ কি? দেখো তো একটা নির্দিষ্ট নিয়মে এটাকে আমি সাজাইছি। দেখো প্রথমে একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5। তার মানে প্রতিবারই প্রতিটি পদে 1 করে বাড়তিছে। তার মানে একটা নির্দিষ্ট নিয়ম হইল না? অবশ্যই নির্দিষ্ট নিয়ম হইল। দেন যোগ আকারে আমরা লিখছি। দেখো 1 এর সাথে 2 যোগ আকারে আছে, 2 এর সাথে 3 যোগ আকারে আছে। তাহলে এই যে একটা বিন্যাস পাইলাম, এই বিন্যাসটাকে বলবো আমরা কি বাবা? ধারা। বুঝছো কি? অবশ্যই বুঝছো। এখন আসো এই ধারাকে আমরা ভাগ করি হচ্ছে 2 ভাগে। প্রথমত আমরা জানি ধারা 2 প্রকার। একটা হচ্ছে সমান্তর ধারা আর এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো চলো আগে শিখি সমান্তর ধারাটা। তো আগে লিখবো আমরা ধারা 2 প্রকার। ধারা প্রধানত 2 প্রকার। প্রধানত 2 প্রকার। 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারা। আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর, গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তো সমান্তর ধারাটা কি? এটা একটু জানতে হবে, তাই না? তো আগে লিখতেছি আমি সমান্তর ধারা। সমান্তর ধারা। সমান্তর ধারাটা কি? যেই ধারায়, কি বলছি, সমান্তর ধারাটাকে কি বলে? যেই ধারায় পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান হবে সব সময়, সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। কি বলছিলাম? সমান্তর ধারাটা কি? যেই ধারায় পাশাপাশি দুটি পদের বিয়োগফল সব সময় সমান হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। তো এটা লিখে ফেলি নাকি? আমরা লিখবো সহজ ভাষায়, সহজ ভাষায় যে ধারায়, ধারায়
পাশাপাশি দুটি পদের বিয়োগফল সব সময় সমান হবে। সব সময় সমান হবে তাকে আমরা কি বলবো? সমান্তর ধারা বলবো। তাকে সমান্তর ধারা বলবো। দেখা যায় কি শেষের ওয়ার্ডটা কি দেখা যায় এখানে? দেখো তো, শেষের ওয়ার্ডটা যদি দেখা না যায় তাহলে এখানে মনে করবো যে সমান্তর শেষে আছে, বুঝছো? তাকে আমরা বলবো হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার একটা উদাহরণ দেওয়া যাক। যেমন সমান্তর ধারার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি দেখো তো, এইটা 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ ড্যাশ 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 এভাবে চলতেই থাকতে পারে, তোমার যতক্ষণ মন চালাইতে পারো। তো দেখো তো এইখানে কি একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেখো তো প্রতিবারে কি হচ্ছে, 2 করে বাড়তিছে। প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপর 10, একটা নির্দিষ্ট নিয়ম আছে। দেন এটা সমান্তর ধারা কিনা কেমনে বুঝবো? পাশাপাশি দুটি পদের বিয়োগফল সমান হয় কিনা দেখো। দেখো তো 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2 হয়। 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 হয়। তেমনি 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2 হয়। দেখো তো পাশাপাশি দুটি পদের অন্তর সব সময় সমান কিনা? অবশ্যই সমান। তার মানে এইটাকে বলবো হচ্ছে আমরা সমান্তর ধারা। ক্লিয়ার কি? ক্লিয়ার আশা করি। দেন এখন আসো গুণোত্তর ধারায়। তো গুণোত্তর ধারায় যাওয়ার আগে সমান্তর ধারার কিছু সূত্র আছে, সেগুলো পড়তে হবে। এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে না পারো তাহলে কিন্তু রচনামূলক প্রশ্ন তোমার দ্বারা সম্ভব না, বুঝছো? তাই এই সূত্রগুলো তোমাকে আগে জানতে হবে এই অধ্যায় করার আগে। যার বিধায় এটা পার্ট 1, বুঝছো? সমান্তর ধারার সূত্রটা কি হবে? তো দেখো তো সমান্তর ধারা এইরকম না, 2, 4, 6, 8, 10। তো তোমার কাছে প্রশ্ন হতে পারে না, দেখো 2টা কি এখানে প্রথম নাম্বার পদ, 4টা কি এখানে দ্বিতীয় পদ, 6টা কি এখানে 3 নাম্বার পদ, 8টা কি এটা চতুর্থ পদ, আর 10টা কি এখানে পঞ্চম পদ। তাহলে তোমাকে যদি বলি বলো তো এখানে 100তম পদটা কত হবে? 100তম পদটা কত হবে? কত হবে? তো এইটা কি তুমি 100 পর্যন্ত লিখবা, 100তম পদ পর্যন্ত লিখবা তারপরে আমাকে বলবা? না, এর জন্য বিজ্ঞানী একটা সূত্র আবিষ্কার করছে, যে এই সূত্রের সাহায্যে আমি সহজেই একটা ধারা দেওয়া থাকলে সেই ধারা থেকে 100তম পদটা কত হবে, 1000তম পদটা কত হবে, 2000তম পদটা কত হবে আমরা জানতে পারি। সেই সূত্রটা জানা দরকার না? অবশ্যই জানা দরকার। সেই সূত্রটা কি বলতো? তো মনে করি সেই কত নাম্বার পদটা আমি জানতে চাচ্ছি, 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, তাই না? কিন্তু সূত্র এমন হওয়া লাগবে যেটা একটা সাধারণ বিষয়, যেখানে আমি সব মানেই অ্যাপ্লাই করতে পারি, তাই না? তো এই কারণে আমরা মনে করি n তম পদের সূত্র, n তম পদের সূত্র, n তম পদের সূত্র। এখন n এর জায়গায় হতে পারে 100, 200, 300, হতে পারে 1000, 2000, 3000, যা মর্জি তোমার সেটা নিবা। n তম পদের সূত্রটা কি? হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে ভাইয়া সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র, বুঝছো? যেখানে এটা কি বলতো? এটা হচ্ছে প্রথম পদ, এটা কি প্রথম পদ। তো এখানে এ কেন প্রথম পদ হইলো, এ কেন হইলো, বি কেন হইলো না, সি কারণ হইলো না? প্রশ্ন আসতে পারে না? অবশ্যই আসতে পারে। এই কারণ হচ্ছে ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষর যেহেতু শুরু এ দ্বারা, এই কারণে আমরা এখানে এ লিখছি প্রথম পদে। যেহেতু প্রথম অক্ষর শুরু হচ্ছে এ দ্বারা, এই কারণে আমরা প্রথম পদ লিখছি এ। তো এইখানে আমরা লিখতে পারি যে এইটা কি, এইখানে হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, আমরা এখানে লিখবো এ হচ্ছে কি প্রথম পদ। তাহলে ভাইয়া ডিটা কি? ডিটা হচ্ছে ভাইয়া সাধারণ অন্তর বা পদ পার্থক্য, বুঝছো? সাধারণ অন্তর, ডিটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এখন ভাইয়া এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতেই তো পারে, ভাইয়া ডি কেন হইলো, কেন বি হইলো না, কেন সি হইলো না?
ডি দ্বারা বোঝা হচ্ছে ডিফারেন্স। ডি দ্বারা বোঝা হচ্ছে ডিফারেন্স। আর ডিফারেন্স মানে হচ্ছে সাধারণ অন্তর, মনে রাখবা, বা পার্থক্য। বুঝছো? এই কারণে এখানে ডি দিলাম। তো সাধারণ অন্তর কেমনে আমরা হিসাব করব? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। ডি কেমনে হিসাব করব? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তাহলে আমরা ডি পাওয়া যাব। বুঝছো? তাহলে এই ধারার ক্ষেত্রে দেখো, পরবর্তী পদ 4, পূর্ববর্তী পদ 2। 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তার মানে সাধারণ অন্তর 2। আর এখানে দেখো এনটা কি? এন তো হচ্ছে কত নাম্বার পদ আমরা বের করতে চাচ্ছি। তাহলে এইটা তো এন দেওয়ার দরকার নাই। তাহলে এটা আমাদের কিসের সূত্র জানো? এইটা আমার সূত্র হচ্ছে এন তম পদের সূত্র। বুঝছো কি এটা? এটা আমাদের কি সূত্র? এন তম পদের সূত্র। এখন আমরা কিসে যাবো বলতো? এখন আমরা যাব হচ্ছে এন তম পদের সমষ্টি কত। দেখো, সমষ্টি সূত্র। এখন মনে করো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তারপরে কি হবে বলতো? 12, তারপরে 14। এখন তোমাকে যদি বলি যে বাবা বলতো এই 2 থেকে, এই 2 হচ্ছে প্রথম পদ থেকে এরকম 100তম পদ যদি আমি যোগ করি তাহলে মোট যোগফল কত হবে? তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি কি করবে? আল্লাহ, আমি কেমনে এটা হিসাব করব? তুমি ক্যালকুলেটর নিয়ে কি বসে যাবা যে 2 যোগ 4 করবা, কত অ্যান্সার হয়, তার সাথে 6 যোগ করবা, 8 যোগ করবা, এরকম করে 100তম পদ পর্যন্ত কি এভারেজে যোগ করে আমাকে ক্যালকুলেশন বলবা? কখনোই না। বিজ্ঞানীরা এর জন্য আলাদা একটা সূত্র দিছে যে তুমি প্রথম থেকে কত নাম্বারের পদ পর্যন্ত সমষ্টি চাচ্ছ। তো এটাকে আমাদের কাছে ইজি করে নাই? অবশ্যই ইজি করছে। যে বিজ্ঞানীরা এমন একটা সূত্র আবিষ্কার করছে যেটা প্রথম পদ থেকে হতে পারে 100তম পদ, হতে পারে 1000তম পদ, হতে পারে 2000তম পদ। এই কারণে আমি বলতেছি প্রথম পদ থেকে এন তম পদের মোট সমষ্টি। মোট সমষ্টি, মোট সমষ্টি বলতে কি বোঝায়? 2 যোগ 4, 4 যোগ 6, 6 যোগ 8, এরকম করে চলতেই থাকবে। এটা কত হবে আমরা একটা সূত্রের সাহায্যে বের করতে পারি। সেই সূত্রটা কি জানা দরকার না? অবশ্যই জানা দরকার। সেই সূত্রটা কি কি জানো? আমরা লিখবো যে এন তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র। নির্ণয়ের সূত্র। সূত্রটা যেন কি বলতো? সূত্রটা হচ্ছে n মাইনাস 2, সরি, n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2। তারপরে কি বলতো? তারপরে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এখানে দিতে হবে আমাকে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটা হচ্ছে আমার কি বলতো? প্রথম থেকে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র। মানে থাকবে যেখানে nটা কি বলতো? কত নাম্বার পদ পর্যন্ত আমরা সমষ্টি নির্ণয় করতে চাচ্ছি তার মান। এটা কি? প্রথম পদ। nটা তো বুঝছো। ডিটা কি? সাধারণ অন্তর। বুঝছো কি? আশা করি তোমরা বুঝছো। এখন আসো আমাদের এটা কি গেল? সমান্তর ধারা গেল। এটা গেল আমাকে সমান্তর ধারা। এখন আমরা আলোচনা করবো হচ্ছে গুণোত্তর ধারা সম্পর্কে। তো এখন আসবো আমরা গুণোত্তর ধারায়। গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাটা কি বলতো? গুণোত্তর ধারাটি, গুণোত্তর ধারা হচ্ছে সহজ ভাষায়, সহজ ভাষায় গুণোত্তর ধারা হচ্ছে যে ধারায়, যে ধারায় পাশাপাশি দুটি পদের, পাশাপাশি দুটি পদের ভাগফল সমান, ভাগফল সমান, সেটাকে, সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। আমরা গুণোত্তর ধারা বলবো। গুণোত্তর ধারা বলবো। তো গুণোত্তর ধারা একটা উদাহরণ দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। সে উদাহরণটা কি দেখো তো? মনে করলাম এখানে যেমন দিলাম, যেমন, যেমন, যেমনটা কি? 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ ড্যাশ 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 ড্যাশ, এভাবে চলতেই থাকবে। এভাবে কি থাকবে? চলতেই থাকবে। এতটুকু ক্লিয়ার? দেখো, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ ড্যাশ ড্যাশ ড্যাশ, এখন এভাবে কি করতে থাকবে? চলতেই থাকবে। তো এইটা হচ্ছে গুণোত্তর ধারা।
এখানে কি নির্দিষ্ট একটা নিয়ম দেখো তো। প্রথমে 2, তারপরে 4, তারপরে 8। দেখো তো প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত গুণ বড়? 2 গুণ বড়। দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ কত গুণ বড়? 2 গুণ বড়। তারপরে আবার তৃতীয় পদ থেকে চতুর্থ পদ কত গুণ বড়? 2 গুণ। চতুর্থ থেকে পঞ্চম 2 গুণ। যেহেতু প্রতি পদের পর পর 2 গুণ করে বাড়ছে, এর জন্যই এর নাম দিচ্ছি হচ্ছে গুণোত্তর ধারা। বুঝছো? যেহেতু প্রতিবারে একটা নির্দিষ্ট গুণ পর পর বাড়ছে, এই কারণে এটাকে বলছে গুণোত্তর ধারা। এখান থেকে এটা 2 গুণ বাড়ছে, এখান থেকে এটা 2 গুণ বাড়ছে, এখান থেকে এটা 2 গুণ, এখান থেকে এটা 2 গুণ। এখন এটা গুণোত্তর ধারা হইছে কি হয় নাই কেমনে বুঝবো? দেখবো পাশাপাশি দুটি পদের ভাগফল সমান হয়। দেখো তো 4 থেকে 2 ভাগ করলে কত হয়? অ্যান্সার 2। 8 থেকে 4 ভাগ করলে কত হয়? 2। 16 থেকে 8 ভাগ করলে কত হয়? 2। 32 থেকে 16 ভাগ করলে কত হয়? 2। যেহেতু ভাগফল সবসময় সমান, এখান থেকে এখানকার ভাগফল 2, এখান থেকে এখানকার ভাগফল 2, 2। বুঝছো? যেহেতু সমান, এই কারণে আমরা এটাকে বলবো গুণোত্তর ধারা। ক্লিয়ার কি এটা? ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো এখন আসো, তো আমরা আবারও বলতে পারি যে গুণোত্তর ধারার, মনে করো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা পঞ্চম। তাহলে বলো তো এই ধারার ক্ষেত্রে 100তম পদটা কত হবে? কোন সংখ্যা হবে? তো এটা কি আমাদের জন্য জানা দরকার না? অবশ্যই জানা দরকার। তোমাকে যদি বলে এই ধারার 1000তম পদটা কত হবে জানা দরকার না? অবশ্যই জানা দরকার। জানতে গেলে কি করতে হবে? সূত্র ফলাইতে হবে। সূত্রটা কি? বিজ্ঞানীরা কি সূত্র আবিষ্কার করছে? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদ বের করতে পারি। তো আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্রটা কি? নির্ণয়ের সূত্রটা কি? জানো? জানো কি? জানো? জানো না? সূত্রটা হচ্ছে a আর n মাইনাস 1। যেখানে এটা কি বলতো? সেই প্রথম পদ। যেখানে কি এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ। আর আরটা কি বলতো? আর আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। অনুপাত। এখন বলো তো সাধারণ অনুপাত আর কেন এটাকে আর দ্বারা প্রকাশ করা হলো? কারণ আর হচ্ছে রেশিও থেকে এসেছে। আর কি থেকে এসেছে? রেশিও থেকে। রেশিও মানে হচ্ছে অনুপাত। অনুপাত, এই কারণে রেশিওর আর তে আমরা সাধারণ অনুপাতকে বোঝাই। তো সাধারণ অনুপাত দ্বারা কি বোঝায় জানো? এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত দ্বারা বোঝায় পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। অর্থাৎ রেশিও যখন আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করবো বলতো? পরবর্তী পদ অর্থাৎ 4 ভাগ পূর্ববর্তী পদ অর্থাৎ 2। তাহলে অ্যান্সার হবে আমার কত? 2। তার মানে সাধারণ অনুপাত হচ্ছে 2। এভাবেই আমরা কি বলবো? সাধারণ অনুপাত বের করব। ক্লিয়ার এতটুকু? তোমাদের মাথায় কি প্রশ্ন আসতে পারে না? প্রথম থেকে 100 নাম্বার পদ মোট যোগ করলে কত আসবে? এখন কি তোমরা ক্যালকুলেটর নিয়ে বসে পড়বা? না। এখন কি ক্যালকুলেটর নিয়ে বসে পড়বা যে 2 যোগ 4, তারপরে যোগ 8, তারপরে যোগ 16, তারপরে যোগ 32, এরকম করে 100 বার টিপবা তারপরে আমাকে অ্যান্সার বলবো? কখনোই না। এটারও একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে আমরা লিখতে পারি গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ পর্যন্ত পর্যন্ত সমষ্টি সমষ্টি নির্ণয় নির্ণয় এর সূত্র হচ্ছে কি বলতো? এস। সূত্র হচ্ছে সমষ্টিকে আমরা প্রকাশ করব হচ্ছে এস দ্বারা। যখন সমষ্টি নির্ণয় সূত্র আসবে তখন আমরা বলবো কি? এস দ্বারা। তো এখানেও আমরা এস ইজ ইকুয়াল লিখবো। এখানে এস ইজ ইকুয়াল লিখবো। সেটা হচ্ছে এ ইনটু আর এন মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। এইটা একটা শর্ত। আবার আরো একটা সূত্র আছে। দেন এন তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইনটু 1 মাইনাস আর এন ডিভাইডেড 1 মাইনাস আর। ডিভাইডেড কত? 1 মাইনাস আর। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া একটা গুণোত্তর ধারা দুইটা সূত্র কেন? সূত্রটা কি জানো? কেন এই দুটো সূত্র হইলো? এখানে একটা শর্ত থাকবে, এখানে একটা শর্ত থাকবে। এইখানে সাধারণ অনুপাত বলছি না? সাধারণ অনুপাতটা কি? পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। এই আর এর মান যখন
1 এর চেয়ে বড় হবে, অর্থাৎ 2, 3, 4, 5 মানে এরকম যা আসবে, যদি 1 এর থেকে সেটা বড় হয় তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এই r এর মান যখন 1 এর থেকে ছোট আসবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ক্লিয়ার কি এতটুকু? এতটুকু কি তোমাদের ক্লিয়ার? r এর মান যখন 1 এর থেকে বড় হবে তখন এই সূত্র বসবে। যখন r এর মান 1 এর থেকে ছোট আসবে তখন আমরা এই সূত্র ফলাবো। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার। তো এতটুকু যদি না বুঝার থাকে তাহলে কিচ্ছু করার নাই। একদম সহজ ভাষায় তোমাদের আমি বুঝাইছি। বুঝছো কি? বুঝছো? আশা করি বুঝছো। দেন আমরা এখন পরবর্তী আরো কয়েকটি সূত্র শিখব। যে সূত্রগুলো তোমাকে ম্যাথমেটিক্যাল যখন টার্ম করতে যাবা অবশ্যই তোমাকে লাগবে। অর্থাৎ এই অধ্যায়ে যখন রচনামূলক প্রশ্ন করতে যাবা সেই সূত্রগুলো অবশ্যই তোমাকে মাস্ট লাগবে। ওই সূত্রগুলো না করলে তোমাকে অঙ্কে একটু হোঁচট খাইতে হবে। সেই সূত্রগুলো কি? সেই সূত্রগুলো কি? আসতে পারে না প্রশ্ন? অবশ্যই আসবে প্রশ্ন। যে সূত্রগুলো হচ্ছে আমি সাইটে এইখানে লিখলে কোনো সমস্যা হবে? হবে না। সূত্রের মধ্যে প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ ড্যাশ 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 n ড্যাশ 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 n পর্যন্ত মনে করো। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার যোগফল, অর্থাৎ দেখো 1, 2, 3, 4, 5 এরকম করতে 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 বাড়তিছে কিন্তু। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া প্রথম থেকে 1 থেকে 100 যোগ করলে মোট কত হয় তুমি বলতে পারবা? অনেকে কিন্তু প্রশ্ন করে, তোমাকে দেখবা তোমাদের এলাকার বড় ভাই হোক, বড় দাদুরা হোক, বড় চাচারা হোক প্রশ্ন করবে যে বলো তো 1 থেকে 100 যোগ করলে কত হয়? এটার জন্য কি তুমি ক্যালকুলেটর নিয়ে বসবা যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম করে ক্যালকুলেশন করবা? কখনোই না। সূত্র ফলাবা। এই সূত্রটা যেন কি বলতো? সেই সূত্র হচ্ছে আমরা এখানে লিখবো। এই সূত্র হচ্ছে মনে করো 1 থেকে আমরা n তম পদ যোগ করলাম। 1, 2, 3, 4, 5, 6 এটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। বুঝছো? স্বাভাবিক সংখ্যা। 1 এর পর 2 এর 2 এর পর 3 3 এর পর 4 থাকতে হবে এরকম। সেক্ষেত্রে সূত্র হবে আমার কি বলতো? সূত্রটা এইখানে লিখবো না এইখানে লিখবো? এইদিকে কি দেখা যায়? মনে হয় না। আমি এই দিকেই লিখি। n into n plus 1 divided 2 n into n plus 1 divided 2 এইটা হচ্ছে সূত্র। এখন তুমি যদি 100তম পদ পর্যন্ত যোগ করতে চাও, অর্থাৎ 1 থেকে 100তম পদটা যোগ করতে চাও, তাহলে তুমি এখানে n এর জায়গায় 100 বসাই দিবা, এখানে n এর জায়গায় 100 বসিয়ে দিবা, তারপরে ক্যালকুলেশন করবা, উত্তর পাওয়া যাবে। বুঝছো কি? কত ইজি না? তাহলে তোমাকে যদি কোনো ব্যক্তি বলে যে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 1 থেকে মোট 1000 পর্যন্ত মোট যোগ করলে কত হবে? বুঝছো কি? মানে তোমাকে বললো যে 1, 2, 3, 4, 5, 6 একটা ধারা। তাহলে বলো তো 1 থেকে 1000 পর্যন্ত যোগ করলে কত হয়? তাহলে তুমি কি ক্যালকুলেটর নিয়ে বসবা? না। এই সূত্রে ফালাই দিবা। n এর জায়গায় 1000 বসাই দিবা, এনসার হয়ে যাবে। বুঝছো কি? বুঝছো? অবশ্যই বুঝছো। এখন আসো আরেকটা সূত্র। এটা তো গেল বলে সাধারণ স্বাভাবিক সংখ্যাগুলো যে 1 এর পর 2, 2 এর পর 3। এখন যদি তোমাকে বলে যে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে? স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো। বিজোড় মানে কি বলতো? শুধুমাত্র 1 আসবে, 2 জোড় তার মানে 2 আসবে না। তারপর 3 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 9 আসবে, তারপর ড্যাশ 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 n পর্যন্ত যাবে। এখন যদি বলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে বলতো? তুমি ক্যালকুলেটর নিয়ে বসবা? না। কি করবা বলতো? সূত্র ফলাবা। সেই সূত্রটা কি বলতো? এইরকম স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য আমাকে সূত্র মাথায় রাখতে হবে জাস্ট n স্কয়ার। n স্কয়ার। এখন তোমাকে যদি বলে যে বাবা বলতো 1 3 5 9 সরি 1 3 5 তারপরে হবে 7 7 তারপরে হবে 9 তাই না? ঠিক তাই। তো এইরকম যদি একটা ধারা দেওয়া থাকে বলতো এইখানে স্বাভাবিক বিজোড় সংখ্যার 100তম পদ পর্যন্ত মোট যোগফল কত? তাহলে কি বলবা বলতো? জাস্ট n এর উপর স্কয়ার আছে না 100 এর উপর স্কয়ার দিবা, তাহলে এইটা গেল কি স্বাভাবিক বিজোড় সংখ্যা সূত্র। এখন আসো জোড় সংখ্যা। তো জোড় মানে কি বলতো? 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ ড্যাশ 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 n পর্যন্ত। এখন যদি বলে বলতো স্বাভাবিক জোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে? এটা 2n পর্যন্ত হবে, যেহেতু জোড় এটা 2n পর্যন্ত হবে।
কত হবে বলো তো? তাহলে তুমি কি ক্যালকুলেটর নিয়ে বসবা যে 2 এর পর 4, তারপরে আবার যোগ 6 দিবা, এরকম করে ক্যালকুলেশন করবা? কখনোই না। এটা ক্যালকুলেশন করার জন্য আলাদা একটা সূত্র আছে। সেই সূত্রটা কি বলতো? সেই সূত্রটা হচ্ছে n ইনটু n প্লাস 1। এতটুকু মনে থাকবে না যে এই সূত্রটা কি n ইনটু n প্লাস 1? এতটুকু ক্লিয়ার? অবশ্যই এতটুকু তোমাদের ক্লিয়ার হওয়ারই কথা। তার মানে এখানে কি শিখলাম? 3টা সূত্র শিখলো। এই 3টা সূত্র অবশ্যই মাস্ট তোমার এই অধ্যায়ে লাগবে। না হলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবা না। বুঝছো? অবশ্যই লাগবে। এই সূত্রগুলো মনে রাখবে। যে স্বাভাবিক জোড় এবং বিজোড় সংখ্যার মোট যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। দেন শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর মোট যোগফল নির্ণয়ের সূত্র এইটা। দেন শুধুমাত্র জোড় সংখ্যাগুলোর মোট যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। এগুলো কিন্তু আমি ক্যালকুলেশনে ডিরেক্ট বসাবো। বুঝছো? বুঝছো কি? অবশ্যই বুঝছো। তো এই হচ্ছে আজকের ক্লাস। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এই অধ্যায়ে তোমরা আরেকটা চিহ্ন নতুন শিখবা। কি চিহ্ন বলো তো? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। সেটা হচ্ছে কি? ফ্যাক্টোরিয়াল। তোমরা এই অধ্যায়ে আরেকটা জিনিস নতুন শিখবা, হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। ফ্যাক্টোরিয়াল রিয়াল চিহ্ন। এই অধ্যায়ে তোমরা এই জিনিসটা একটু নতুন শিখবা। বুঝছো? এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো ফ্যাক্টোরিয়াল কাকে বলে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটি একটি সংখ্যা বা চলকের উল্টো গুণফল। তাহলে এটা কি? ফ্যাক্টোরিয়াল কাকে বলে? এটা কি লিখে দিতে হবে? মনে করো ফ্যাক্টোরিয়াল চিহ্নটা হচ্ছে কেমন দেখতে বলো তো? এই একটা দাড়ি দিয়ে নিচে একটা বোল্ড চিহ্ন দিয়ে বৃত্ত দিতে হবে। কিংবা বা আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্নকে প্রকাশ করতে পারি এইভাবে। বুঝছো? তাহলে আমি কি বললাম? ফ্যাক্টোরিয়াল কাকে বলে? একটি সংখ্যা বা একটি চলকের উল্টো গুণফল। তাহলে মনে করো সংখ্যা হতে পারে 5। 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায় বলো তো? 5 এর উল্টো গুণফল। অর্থাৎ 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন, এটা দ্বারা মানে 5 ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝায় এইটা। তাহলে বলো তো 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায়? 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝায় 3 ইনটু 2 টু 1। ক্লিয়ার? ক্লিয়ার কি তোমাদের? অবশ্যই ক্লিয়ার। তাহলে বলো তো এখন আমি যদি বলি n ফ্যাক্টোরিয়াল দ্বারা কি বোঝায় বলো তো? এটা তো কোনো ভাইয়া সংখ্যা না, তাহলে কি করব? তাহলে এক করে কমবে বারবার বাবা। সেটা হবে কি? প্রথমে হবে n, তারপরে হবে কি n মাইনাস 1, দেন n মাইনাস 2, দেন n মাইনাস 3, এভাবে চলতেই থাকবে। দেন তুমি যদি আর চালাইতে না চাও, দেন n মাইনাস 3 এর উপরে এখানে যে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিবা, শেষ। বুঝছো কি? মনে করো n দিলা, তারপর n মাইনাস 1 হবে, এক কমবে, তারপর আরেকটা এক কমবে, তারপর আরেকটা এক কমবে। দেন তুমি এইভাবে কতক্ষণ লিখবা? হাফসায় যাবা না? অবশ্যই। তারপরে তুমি n মাইনাস 3 পর একটা ফ্যাক্টরিয়াল দিতেই পারো। দেন যখন তুমি 5 ফ্যাক্টরিয়াল বের করবা, তখন তুমি 5 ইনটু 4 ফ্যাক্টরিয়াল দিতে পারো। দেন আর করা লাগবে না। বুঝছো? বুঝছো কি? অর্থাৎ শেষ করার আগে যদি তুমি দিতে চাও, তাহলে 5 ইনটু 4 দিবা, তারপরে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিবা, তাহলে কাজ শেষ। আর যদি আবার একটু বাড়াতে চাও, 5 ইনটু 4 ইনটু 3 দিবা, তারপর আবার একটা ফ্যাক্টরিয়াল দিবা। তার মানে কি বোঝাচ্ছে? তখন 3 ফ্যাক্টরিয়াল নিতে হবে। ক্লিয়ার এতটুকু? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এরপরে আসো, এরপরে আরেকটা জিনিস তোমাকে শেখাই, আরেকটা সূত্র হচ্ছে, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবা, 0 ফ্যাক্টরিয়াল বলতে 1। কি বলছি? 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1। 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস পার্ট 1। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখানে কিছুই করানো হয় নাই, জাস্ট এসএসসি তে যেগুলো করছো ওগুলো জাস্ট তোমাকে আবার মনাই করে দিলাম। বুঝছো?